আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 অথবা 59 টাকার একটি প্ল্যানের মাধ্যমে এবং নিজেকে যুক্ত করতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়, কারণ এখন আমাদের চ্যানেলে এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য থাকছে এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের জন্য থাকছে সুলেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে একটি বিশেষ স্বাদের ভৌতিক গল্প, পাণ্ডুব্বার ভয়। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ গল্প, উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে পাণ্ডুব্বার ভয়। কর্তা, ও কর্তা, রাইত তো গভীর হইয়া গেছে গা, এখনো কি অজয় নদীর জলে থাকুন ঠিক হইব? রাইত বাইরলে কি হয় সেইটা কি আপনি জানেন না কর্তা? ছোট্ট ডিঙি নৌকোর ছাউনিতে বসে সাগিরা গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ মল্লিক এতক্ষণ গড়গড়ায় মুখ লাগিয়ে ভুর ভুর করে তামাক খেয়ে চলেছিল। এক রাশ সাদা ধোঁয়া বাতাসে গিয়ে মিশছে। নেশা ধরানো গলায় গোবিন্দ বলে উঠল, বুঝলি, এই গ্রামের মাটিতে এমন অনেক গাল গল্প শুই না আসতেছি, কখনো তো দেখি নাই। ওই ছোট থেকে এত বড় হয়েছি, কখনো দেখছি আমরা? আমার বাপটা এই নদীতে মাছ ধরতে গিয়ে মরল। সকলে কয় ওরে নাকি পাণ্ডুব্বা লইয়া গেছে। আমি বিশ্বাস করি না ওইসব ফালতু গাল গপ্প। আমিও শুনছি কর্তা, এই গ্রামে অনেকেই তারে দেখেছে, কিন্তু কেউ কইতে পারে না যে তারি কেমন দেখতে। কেউ কয় ওই মাছের মতো, আবার কেউ কয় কচ্ছপের মতো, আবার কেউ কেউ তো একটা বুড়া লোককেও নদীর ধারে দেখতে পাইছে কর্তা। সে নাকি তামাক খাইতে চায়, তার তামাকের বড় লোভ কর্তা। আপনি তামাক খাইতেছেন বলে কইলাম, জলের ভিতরে সে থাকে, সকলকে টাইনা লইয়া যায় কর্তা। যারে লইয়া যায় তারে আর কেউ খুঁজি পায় না। তবে হ্যাঁ, গ্রামে আজ থেকে অনেক বৎসর আগে পাণ্ডুব্বা নামে একটা চাষি থাকতো কর্তা। পাণ্ডুব্বা তামাক খাইতে বড় পছন্দ করত। ওর স্ত্রী ছাড়াও 2খান মাইয়াও আসিল। অভাব অনটনের সংসার, নিজের পরিবারকে 2 বেলা ঠিক কইরা ভাতও খাইতে দিতে পারত না কর্তা। আসলে নিজের জমি তো ছিল না, ভাগ চাষির কাম করত। ভাগ চাষির কামে মেলা পরিশ্রম, তবে টাকা তেমন নাই। তবে তার ওই একখান শখ, তামাক খাওয়ানোর বড় শখ। পেটে খাবার থাক না থাক, সন্ধে হইলে ধার দেনা কইরা হলেও তামাক তার চাই চাই। ঘটি বাটি বেচা জিহান থেকে হোক সে তামাক আনি খাইত। এক রাইতে এই লইয়া পাণ্ডুব্বার স্ত্রীর লগে তার বড় অশান্তি লাগনোটাই স্বাভাবিক। এদিকে পেটে খাবার লাই, ওদিকে তার তামাক খাইতে বড় স্বাদ। যা কামাই আইন তো সব ওই তামাক কিনতে চলে যাইত। ওই রাইতে সে সকলের ঘরে ঘরে ঢুকে এক মুঠো চাল পাওয়ানের লিগা ভিক্ষা চাইল, কিন্তু কেউ দেয় নাই। সেই রাতে আর সে বাড়ি ফিরে নাই। পরের দিন সকালে গ্রামে সকলে এই অজয় নদীর জলে তার লাশটা ভাইসতে দেখল। সকলে কয় শোকে দুঃখে সে আত্মহত্যা করছিল। তার মরণের কারণ তার পরিবারের তার প্রতি অভিযোগ, গ্রামের কেউ তারে সাহায্য না করা। তারপর থেকে পাণ্ডুব্বা যখন কাউরে তামাক খাইতে দেখে, সে আইসা তামাক চায়। সে যদি তামাক তারে দিয়াও দেয়, তখনও তারে সাইরা দেয় কিনা বলা কঠিন। ওই গ্রামে যে কয়েক ঘর বিহারি আছে না কর্তা, তাদের মধ্যে একজন ছিল ওই পাণ্ডুব্বা। তারপর থেকে এই নদীতে অভিশাপ লাইগা আছে। আরে বিনা, শুন 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 শুন, আমি ওই সব গপ্প বিশ্বাস করিনি। এই পাশাপাশি 5টা গ্রামের মধ্যে আমি সব থেকে বেশি শিক্ষিত। ওই সাগিরা গ্রামের স্কুলে 8 ক্লাস অবধি আমি পড়ছি, হ্যাঁ। কিন্তু তারপরে এক রাইতে এই নদীতে মাছ ধরতে গিয়ে আমার বাপ যখন আর ফিরল না, তখন সকলে কইল
ওই পাণ্ডুব্বা নাকি লইয়া গেছে। মাটা এরপর থেকে পাগল হইয়া গেল। দিন নাই রাত নাই এই নদীর ধারে আসি, আমার বাপের নাম ধইরা ডাকতে থাকে। সারাদিন ধরে ওই এক কোণে হাঁটুতে মুখ রাইখা কি সব যেন করিতে থাকতো। পাণ্ডুব্বা ও নাকি সকল রে মারি ফেলাইব, কেউ নাকি বাসুম না, এইসব আর কি। সে কি আর আজকের কথা, কালে কালে কত কিছুই না দেখলুম গে। এইসব কাউরে কইতে পারিনি বুঝলি, পাশে আমার অশিক্ষিত ভাবে। আমি এই 5টা গ্রামের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত। কর্তা, আপনার কষ্ট আমি বুঝি। এই যে আপনি সেই পাশের গ্রামে আপনার পুয়াতি বউটারে বাপের বাড়ি রাইখা বাড়ি ফিরতাছেন, এখন যদি কোনো অঘটন ঘটে তখন কি হইব? হ্যাঁ, গিন্নি মারে আমি কি জবাব দিমু কর্তা? আপনার শাশুড়ি কতবার করে কইল আজকের রাতটুকু থাকনের লিগা, কিন্তু আপনি তো শুনলেন না। আমারে কিন্তু গিন্নিমা বারবার কইয়া দিয়েছেন যে বিনয়, তোর কর্তা বাবুরে একটু চোখে চোখে রাখস। রাইত বিরেতে নদীর জলে কখন কি বিপদ আছে সে কথা তো কম যায় না আগে থেকে। ওই সব নিয়ে তুই ভাবিস না রে বিনয়, কপালে যা আছে তাই হইব। বিধাতার লিখন কেউ কি বদলাতে পারছে? হ্যাঁ, কেউ পারে নাই। যদি পারিত তাহলে আমার বাপডা আজ বাইচা থাকত। যদি ভাইকে মরণ লিয়া থাকে তাইলে তো কিছু করণ নাই রে বিনয়। রাতের আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। মাঝে মাঝেই এক রাশ শীতল জলো বাতাস নৌকোয় থাকা দুজন ব্যক্তির শরীর ছুঁয়ে যাচ্ছে। দুই হাতে কাঠের বৈঠা বইতে বইতে বিনয়েরও বোধহয় তামাক সেবন করার বড্ড স্বাদ জেগেছে। এমন এক মনোরম পরিবেশ, রাতের কালো আকাশ, এমন এক মন মাতাল করা পরিবেশ সত্যি প্রাণের নেশা ধরায়। গড়গড়ার নল থেকে মুখ সরিয়ে গ্রামপ্রধান গোবিন্দ মল্লিক এবার জলের দিকে চাইল। জলে ঢেউ উঠেছে। ছোট ছোট ঢেউয়ের দোলায় ছোট্ট ডিঙি নৌকোটা অজয় নদীর বুক চিরে ভেসে চলেছে। বেশ ক্লান্ত লাগছে তার। ছাউনির মধ্যে রাখা খড়ের বিছানার ওপর গা এলিয়ে দিল গোবিন্দ। একবার পেছন ঘুরে তাকালো বিনয়। তারপর নৌকোর পাটাতনের ভেতর হাত ঢুকিয়ে এক প্যাকেট বিড়ি আর একটা দেশি মদের বোতল বের করে নিল। কাঠের বৈঠাটা পাশে রেখে দেশি মদের বোতলের ছিপি খুলে এক ঢোক মদ তার গলায় ঢালল। তারপর নিজের মনেই বলে উঠল, ভাটিখানা থেকে আজকের মদখানা খাসা দিছে, এক চুমুকেই নেশা ধরে জায়গা। কিন্তু এখনো তো গ্রামে ফিরতে মেলা পথ বাকি। এদিকে আকাশে কালো মেঘ কইরছে, বৃষ্টি হবে মনে হইতাছে। তো কর্তা তো ঘুমাই গেছে, যাকে যাক, বাকি পত্রকুনি ভালোভাবে পায়ের করলেই হয়। রাতে এখানে কি মানুষে আসে? আবারও এক ঢোক মদ গলায় ঢেলে নিল সে। তবে নদীর কালো জলের ভেতর যদি সে একবার চেয়ে দেখতে পেত ঢেউয়ের তালে তালে কে যেন ডুব সাঁতার দিয়ে এদিকে এগিয়ে আসছে। তার সারা শরীর মাছের আশে ঢাকা। তার আগমনের সাথে সাথে যেন প্রকৃতির রদবদল ঘটছে। বাতাসে ছড়িয়ে যাচ্ছে তীব্র আষ্টে গন্ধ। মনে হচ্ছে যেন নদীর মাঝে শয়ে শয়ে মরা মাছ ঢেউয়ের তালে তালে ভেসে চলেছে। তবে বিনয়ের সেদিকে কোনো হুঁশ নেই। ধীরে ধীরে নদীর জল বাড়ছে। থেকে থেকে নৌকোর ভেতরে আছড়ে পড়ছে ঢেউ। তবে বিনয় দক্ষ মাঝি। তার বাপ ঠাকুর দাদাও সেই আমলে নদী পারাপারের কাজ করত। এখন অবশ্য সময় বদলেছে। গ্রামের অনেকেই জীবিকার সন্ধানে কলকাতায় পাড়ি দিয়েছে। যারা রয়ে গেছে তাদের মূল জীবিকা হয় কৃষিকাজ আর নয় মাছ ধরা। তবে নদীর ধারে আজও কয়েকটা নৌকো দেখতে পাওয়া যায় বটে। তবে সেগুলো মাছ ধরার নৌকো, এবং তারাই সন্ধে নামলে ওই নৌকো নিয়ে নদী পারাপারের কাজ করে থাকে, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। সাগিরা গ্রাম প্রধানের পাশের গ্রামে একটি ধনী কৃষক পরিবারের মেয়ের সাথে বিয়ে হয়েছে। বেশ গুণবতী মেয়ে, গোবিন্দ স্ত্রী শ্যামা। গায়ের রংটা একটু চাপা, তবে বেশ বুদ্ধিমতী, আর কাজে কর্মেও বেশ পটু। বিনয় মনে মনে পুরনো দিনগুলোর কথাই ভাবছিল। সে জানে
এই ঝড়ের মুখোমুখি হলে কিভাবে নৌকো চালাতে হয়। এই সময় নৌকোয় দাঁড় টানতে নেই, তাকে জলের স্রোতের সাথে ভাসতে দিতে হয়, কারণ নৌকোর গতিপথ নিয়ন্ত্রণ করতে গেলেই বিপদ অনিবার্য। তবে একদম যে হাল ছেড়ে দিতে হয় এমনটাও নয়। নৌকোর ছাউনির ভেতর থেকে গোবিন্দর নাক ডাকার আওয়াজ ভেসে আসছে। বিনয় ভেবে পেল না এই বিপদের মাঝেও তার ঘুম আসে কি করে। বিনয়ের নেশাটা বেশ জমে উঠেছে। বিড়িতে লম্বা একটা টান মেরে সে এক দৃষ্টে জলের দিকে চেয়ে রইল। আর ঠিক তখন একটা বিরাট ঢেউয়ের ধাক্কায় গোটা নৌকোটা এবার সজোরে দুলে উঠল। কোনো মতে টাল সামলে আবারও দাঁড় ধরে নৌকোর নিমন্ত্রণ বজায় রেখে কোনো মতে উল্টে যাওয়ার হাত থেকে নৌকোটিকে বাঁচালো সে। কিন্তু বিধি বাম। জলের ওপর সাদা বুদবুদের মতো ফেনা উঠছে, মনে হচ্ছে গভীর জলে কেউ যেন নাক ডুবিয়ে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। একজোড়া কালো চোখের মণি ঠায় দেখে চলেছে তাদের। এদিকে বিনয় কোনো মতে টাল সামলে নৌকোটা সঠিক পথে আনতেই হঠাৎ তার জলের দিকে চোখ গেল। সে দেখতে পেল জলের ওপর ভেসে থাকা এক রাশ সাদা বুদবুদের মধ্যে থেকে একটা অদ্ভুত দর্শন প্রাণী জলের ওপর ভেসে উঠল। বিনয় দেখতে পেল প্রাণীটা মানুষের মতো দেখতে হলেও তার সারা শরীর মাছের মতন খয়েরি আঁশে ঢাকা। তার মুখে দুটো সাদা চোখের মণি ছাড়া নাকের কোনো অস্তিত্ব নেই। বিরাট হাঁ হয়ে থাকা মুখটিতে সারি সারি তীক্ষ্ণ দাঁত। তার শরীরের কোমর অবধি অংশ জলের ভেতর থাকলেও বাকি অংশটা জলের ওপর ভাসছে। বিনয় কিছু ভাবার কিংবা করার আগে দুটো আঁশযুক্ত হাত হঠাৎ সজোরে তার গলা চেপে ধরল। বিনয়ের দুটো চোখ যেন ভয়ে আতঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে বাইরে ঠেলে বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে এক হ্যাঁচকা টানে তাকে নৌকোর ওপর থেকে জলের দিকে টান মারল প্রাণীটা। তাল সামলাতে না পেরে সে হুড়মুড়িয়ে জলের মধ্যে পড়ল। একটা ঝপাং করে শব্দ হলো, আর তারপর প্রাণীটা তার হাতের তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে হাসপাতালের দক্ষ সার্জেন্টের মতোই তার পেট থেকে বুক অবধি ছিঁড়ে ফেলল। এরপর চামড়াটা টেনে ধরে শরীরের ভেতরে লাল থকথকে জমাট বাঁধা রক্তে একবার সারি সারি দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে থাকা লাল টকটকে জিভটা দিয়ে চেটে দিল। তারপর আকাশের দিকে মুখ করে হিংস্র একটা গর্জন তুলে তার শরীর থেকে খাবলা খাবলা করে মাংস টেনে ছেড়ে ছেড়ে খেতে লাগলো। সাদা কঙ্কালসার শরীরটা জলের দিকে ছুঁড়ে ফেলতেই সেটা নদীর স্রোতের সাথে ভাসতে ভাসতে দূরে কোথাও মিলিয়ে গেল। হয়তো কাল ঝড় বৃষ্টি হবে এখানে। নদী শান্ত হলে এই লাশটা কোনো এক ঘাটে গিয়ে ঠেকবে, তবে তখন তার পরিচয় জানা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এক লাফে সেই অদ্ভুত দর্শন প্রাণীটি ডিঙি নৌকাটাতে চড়ে বসল। পাশে পড়ে থাকা বৈঠা, যাকে সহজ বাংলায় দাঁড় বলে, সেই দাঁড়কে হাতে নিয়ে একবার পেছন ঘুরে ছাউনির ভেতরে অঘরে ঘুমিয়ে থাকা গোবিন্দর দিকে এক ঝলক চেয়ে নিঃশব্দে একটা কুৎসিত হাসি হেসে নিল প্রাণীটি। তার হাত পায়ের নখ চ্যাপ্টা এবং থেকে থেকে একে অপরের সাথে আলাদা চামড়া দিয়ে জোড়া লাগানো রয়েছে। দেখলে মনে হবে যেন কোনো জলজ প্রাণী। পড়ে থাকা বিড়ির প্যাকেটটা তুলে নিয়ে অদ্ভুতভাবে একবার দেখল সে। প্যাকেটটা তুলে ধরে জিভ দিয়ে একবার চেটে নিল সে। তামাকের গন্ধ যে তাকে বড়ই আকৃষ্ট করে। মৃত্যুর পরেও যে সে এর নেশা আজও ছাড়তে পারেনি। এরপর প্যাকেটটা নিচে নামিয়ে রেখে ধীরে ধীরে নীল বাইরে বাইরে অদ্ভুত এক পৈশাচিক গলায় অদ্ভুত এক সুরে দেশওয়ালি গান করতে থাকে। তার প্রতিটি গানের ছন্দে সে অদ্ভুতভাবে তুলতে লাগলো এবং তার গলা দিয়ে তীক্ষ্ণ শীষের মতো শব্দ বেরিয়ে আসতে লাগলো। বড় অদ্ভুত সেই সুর, কেমন যেন এক মায়াবী নেশা ধরানো গলা। চোখটা লেগে গিয়েছিল গোবিন্দর, কিন্তু এমন এক ধাক্কায় তারও ঘুম ভেঙে গেছে। উথাল পাথাল করতে থাকা দুরন্ত নদীর জল থেকে থেকে আছড়ে পড়ছে নৌকোর ভেতর। ধর্মড়িয়ে উঠে বসল সে। চারদিকটা নিশ্ছিদ্র অন্ধকার গ্রাস করেছে। এদিক সেদিক একবার করে দেখে নিয়ে সামনের দিকে তাকালো সে। দেখতে পেল চাপ চাপ জমাট বাঁধা অন্ধকারে ঢাকা একটি মনুষ্য অবয়ব এক মনে দাঁড় টেনে চলেছে। সে চেঁচিয়ে ডেকে উঠল, এই 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 বিনয়, এই বিনয়, নদীতে রে বান ডাইকছে রে, এত ঝড় জল হইতেছে। হ্যাঁ, আরে তুই আমায় ডাকিস নি কেন? কোনো সাড়া নেই। মনুষ্য অবয়বটির সারা শরীর বেয়ে টুপটাপ করে জলের ফোঁটা ঝরে পড়ছে। সে তার দিকে পিঠ করে এক মনে দাঁড় বেয়ে চলেছে। থেকে থেকে কালো আকাশটাতে বিদ্যুৎ চমকে উঠছে। গোবিন্দ আবারও প্রশ্ন করল, কি রে বিনয়, এই আরে আরে সুখ কেনে রে?
আরে উত্তর দে, তুই আমার ডাকিস নি কেন? আকাশের গর্জন, জলের স্রোত সবটা মিলেমিশে একাকার হয়ে গেছে। বইতে থাকা তীব্র দাপুটে হাওয়ার সাথে এবার তার নাকে ভেসে এলো আষ্টে গন্ধ, যেন কোথাও অনেকগুলো মরা পচা জলে ফুলে ওঠা সারি সারি মাছ যেন একত্রিত হয়ে বাতাসে ছড়িয়ে দিচ্ছে মৃত্যুর আহ্বান। সে কোনো মতে কোমরে জড়ানো গামছাটা দিয়ে মাথাটা ঢেকে নিয়ে উত্তাল স্রোতে এঁকে বেঁকে বইতে থাকা নৌকোর সাথে পাল্লা দিয়ে নিজের শরীরটাকে নিয়ন্ত্রণে রেখে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো বিনয়ের দিকে। সে কাছে গিয়ে আবারও প্রশ্ন করল, এই এই বিনয়, এই এত কইরা ডাকতেছি তোরে, সারা দিদি কি হয় রে? হ্যাঁ? পেছনে মুখ না ঘুরিয়ে সে অদ্ভুত এক ঘর ঘরে গলায় উত্তর দিল, কথা বিরক্ত করবেন নাই, দেখতে পাইতেছেন না আমি নাও বাইছি, ঝড়ে কিছু শুনতে পাই নাই, তার লিগাই উত্তর দিই নাই। বুঝলাম, তবে এই ঝড়ের মধ্যে আমরা যাইব কেমনে? কাছাকাছি কোনো ডাঙা থাকলে রাইটটুকু ওখানে কাটানো যাইতো। সময় লাই কথা, সময় লাই, আপনি গিয়ে বহেন, আমি লইয়া যাইতেছি। ডরান কেনে? ডর কি আর সাথে লাগে রে বিনয়? ঝড় রাইতে কি কইরা ফিরু, এটাই তো চিন্তা। কিন্তু তুই মুখ ঘুরাই আসোস কেন? কথা শুধুই কি ঝড়ের ভয়, আর কোনো ভয় নাই আপনার? আমার আমার আবার কিসে ভয় শুনি? কেন পাণ্ডববারে আপনি ডরান না কর্তা? সে যদি আইয়া পড়ে তাহলে কি হইব কন দেহিনি? আরে ফের তুই কইতাছস? আমি তোরে কইছি না, বারবার কইছি না, ওসব মিথ্যা গুজ হবে, আমি ডরাই না। ডর লাগে না কর্তা? তাহলে তোমার বাপটারে কে মাইল কও দেহিনি? ও তো জলে ডুইবা মরছে, এটা পাণ্ডুবার হাত কোথায়? কিন্তু আমি যে তারে মানি কর্তা, আমি যে তারে দেখছি। হ্যাঁ তাই নাকি? কোথায় দেখোস তারে? আমারও দেখা দিকিনি। দেখবেন নাকি কর্তা? ডরবেন না তো? আরে যে নাই, যার কোনো অস্তিত্বই নাই, তারে আমি ডরাবো কেমনে কদিহিনি? হ্যাঁ, অস্তিত্ব নাই কইতাছেন? তাইলে আমি কেটা? কথাটা বলার পরেই একটা কটকট করে হাড় ভাঙার শব্দ শুনতে পেল গোবিন্দ। পিছনে না ঘুরেই তার মাথাটা অদ্ভুতভাবে কটকট শব্দ করতে করতে ঘাড়ের দিকে ঘুরল। গোবিন্দ দেখতে পেল এক হাড়হিম করা দৃশ্য। আকাশের কালো গায়ে খুব জোরে একবার বিদ্যুৎ চমকে উঠতেই সেই আলোয় গোবিন্দ দেখতে পেল একটা ভয়ঙ্কর মুখ, যার মুখে কোনো নাক নেই, চোখের মনি প্রাণহীন সাদা ফ্যাকাশে, বিরাট হাঁ হয়ে থাকা মুখের ভেতর করাতের মতো ছোট ছোট সারি সারি তীক্ষ্ণ ধারালো দাঁত, কান দুটো অদ্ভুতভাবে খাড়া হয়ে রয়েছে। গোবিন্দ ভয়ে দুপা পিছিয়ে। অদ্ভুত দর্শন সেই প্রাণীটি হাসলো না গর্জন করে উঠল ঠিক বোঝা গেল না, তবে তার এই অদ্ভুত অভিব্যক্তির সাথে তার কান দুটো আরো খাড়া হয়ে উঠল। তীর তীর করে কাঁপতে থাকা গোটা শরীরটা থেকে ঠিকরে বেরিয়ে আসছে একটা আষ্টে গা গুলিয়ে ওঠা পচা গন্ধ, যা তারা আগেও পেয়েছে। নৌকোর পাটাতনে দুই হাত দুই পা রেখে বুকে ভর করে অদ্ভুত সেই প্রাণীটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। তার আঁশে ঢাকা শরীরটা চকচক করছে। গোবিন্দ ধীরে ধীরে এক পা করে পিছিয়ে আসতে আসতে একদম শেষ প্রান্তে এসে দাঁড়ালো। আর কোথাও যাওয়ার জায়গাটুকু নেই। তার শ্যামার কথা বড্ড মনে পড়ছে। তার পেটে তাদের ভবিষ্যতের প্রজন্ম আসতে চলেছে। সে কি মরার আগে একবারের জন্য তাকে চোখের দেখা দেখতে পারবে না? তার বাবাও যে এমনই এক ঝড় জলের রাতে এই জলের অতলে তলিয়ে গিয়েছিল। সকলেই বলেছিল তাকে নাকি পাণ্ডব বা টেনে নিয়ে গিয়েছে। যতই হোক, যতটা পড়াশোনা করতে পেরেছে সে তাতে এটুকু তার বিশ্বাস জন্মেছিল যে এমন বস্তু শুধু লোকের মুখে গল্পের আকারে শুনতেই ভালো লাগে, কিন্তু সে যে নিজের চোখে তাকে দেখতে পাবে এ কথা কি সে স্বপ্নেও ভাবতে পেরেছিল? অদ্ভুত সেই প্রাণী, না মাছ না মানুষ, প্রাণীটা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার কোনো তাড়াহুড়ো নেই, কারণ সে জানে গোবিন্দ নৌকোয় থাকলেও মরবে, জলে ঝাঁপ দিলেও মরবে, কারণ তার যে সর্বত্র অবাধ বিচরণ। গোবিন্দ এবার আর কোনো উপায় না পেয়ে একটা শেষ চেষ্টা করল। সে চিৎকার করে তার উদ্দেশ্যে বলে উঠল, কে তুই? কেন মারতে চাইছিস আমায়? বিনয়কে তুই শেষ করছস, এ আমি জানি।
কিন্তু কিন্তু আমরা তোর কি ক্ষতি করছি? হ্যাঁ, কি ক্ষতি করছি আমরা তোর? প্রাণীটা এবার নৌকোর পাটাতন থেকে খাড়া হয়ে উঠল। তার দিকে সাদা মণিহীন চোখের দৃষ্টি মেলে সে ফ্যাস ফ্যাসে গলায় বলল, কথা, আপনি না গায়ের প্রধান, আপনারে কি আমায় ডরাইলে চলে? মাঝরাতে এই জলে ভাইসা থাকতে গেলে আমায় সন্তুষ্ট করতে হয় যে। কেন বিনয় আপনারে কয় নাই? হ্যাঁ, তামাক কথা দেন দেহি, তামাক নিজেরা খাইবেন অথচ আমারে দিবেন না, সে কি হয় কথা? মনে মনে কি যেন ভেবে নিল গোবিন্দ। এটাই শেষ সুযোগ। নৌকোর ছাউনি থেকে দুজনের দূরত্ব প্রায় সমান। তাদের মাঝে রয়েছে নৌকোর ওই ছাউনিটা। গোবিন্দ ওই দিক থেকে চেঁচিয়ে বলে উঠল, হ্যাঁ, সামান্য একটা তামাকের জন্য এত কিছু? আমার বাপটারেও তুই শেষ করলি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোরে নিজের হাইতে তামাক সাজিয়ে দিব। হ্যাঁ, কিন্তু তারপর তারপর আমারে কিন্তু তুই সাইডা দিবি। কথা দে, আগে তুই কথা দে আমারে। ভাইবা দেখুন কথা, আসলে কি কন দিইনি, নিজের হাতে খাইতে পারি নে, আমাকে তামাক সাজিয়ে দিলে তবে খাইতে পারি। ধীরে ধীরে নৌকোর ছাউনির মধ্যে গিয়ে পাশে পড়ে থাকা গড়গড়া হাতে তুলে নিয়ে লুঙ্গির কোঁচড় থেকে একটা কাগজ জড়ানো কালো বস্তু বাইরে বের করে আনলো সে। এরপর দ্রুত হাতে গড়গড়ার ভেতরের অবশিষ্ট পোড়া তামাক বাইরে ফেলে দিয়ে নতুন তামাক সেজে তার মধ্যে দেশলাই কাঠি ফেলে আগুন ধরিয়ে গোবিন্দ বলে উঠল, এই এদিকে আয়, এদিকে আয়, এই লইয়ে যা, আয় আয় এদিকে। লোভে চিকচিক করে উঠল প্রাণীটার দু চোখ। ধীরে ধীরে সে হাত বাড়িয়ে কাছে এগিয়ে এলো। গোবিন্দ এরই অপেক্ষায় ছিল। সে কাছে আসতেই হুঁকোটা দিয়ে সজোরে তার মাথায় আঘাত হানতেই তার ভেতরে থাকা আগুনে তার মাথাটা ঝলসে গেল। ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়তে লাগলো তার গোটা আঁশযুক্ত শরীরে। দাউ দাউ করে জ্বলতে থাকা শরীরটা পৈশাচিক কণ্ঠে আর্তনাদ করতে করতে তার দিকে হিংস্র দৃষ্টিতে চেয়ে বলল, কামরা আপনি ভালো কইলেন না কথা, কামরা আপনি ভালো কইলেন না, আপনি তো মরবেনি, আপনার বংশের কাউরে আমি বাঁচতে দিব না। কথাগুলো অতি দ্রুততার সাথে বলে সে শরীরের আগুন নেভাতে ঝপাং করে ঝাঁপ মারল। জলের দিকে চাইল গোবিন্দ। না, কোথাও কিচ্ছুটি নেই। নদীর জল আর খানিক বেড়েছে। মুহূর্তে মুহূর্তে নদীর জল আছড়ে পড়ছে ছোট্ট ডিঙি নৌকোর গায়ে। টলমল পায়ে গোবিন্দ নৌকোর পাটাতনে পা রেখে অতি সাবধানে সামনের দিকে এগিয়ে গেল। পাটাতন থেকে নৌকোর দাঁড়টা তুলে নিল সে। নৌকো চালাতে ভালোই জানে, যদিও এই মাঝ নদীতে এমন ঝড়ের মাঝে নৌকো বেয়েও বিশেষ লাভ হবে না। তবুও একটা শেষ চেষ্টা। সে কোনো মতে দাঁড় ঠেলে শুধুমাত্র নৌকোর গতিপথ ঠিক রাখতে লাগলো। উত্তাল ঢেউয়ের দোলায় নৌকোটা একবার ডান দিকে কাত হয়ে যায়, আবার একবার বাঁ দিকে। এইভাবে কতক্ষণ চলেছিল সে জানে না। সে এটাও জানে না যে তারই অজান্তে একটা আধপোড়া কালো শরীর ধীরে ধীরে সাঁতরে নৌকোর দিকেই এগিয়ে আসছে। তার সারা শরীর জুড়ে যে আঁশ ঢেকেছিল আগুনের শিখায় অনেকটাই পুরো কালো হয়ে গেছে। খানিক বাদেই নৌকোর ঠিক পেছনে দুটো হাত দেখা দিল। হাতের প্রতিটা আঙুল একে অপরের সাথে ব্যাঙের মতো নরম চামড়া দিয়ে যুক্ত। ধীরে ধীরে আবারও ওপরে উঠে দাঁড়ালো সে। অদ্ভুত দর্শন প্রাণীটি। তার মুখের অর্ধেকটা ইতিমধ্যে পুড়ে গেছে। সেখান থেকে টপ টপ করে গলে পড়ছে নরম মাংস। এই মুহূর্তে তাকে আরো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে। তার দুটো খাড়া হয়ে থাকা কান কালো হয়ে গেছে। মুখের খানিকটা পুড়ে গিয়ে চামড়া গলে সেখান থেকে বেরিয়ে এসেছে সাদা হাড়। তার বিরাট হাঁ হয়ে থাকা মুখের ভেতর সারি সারি তীক্ষ্ণ দাঁতের ফাঁকে গলে বাইরে বেরিয়ে এসেছে লাল জিভটা। তার সারা শরীর বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে জল। ধীরে ধীরে সে গোবিন্দর দিকে এগোতে লাগলো। এদিকে গোবিন্দ তখন জলের দিকে এক দৃষ্টিতে চেয়ে দাঁড় ধরে বসে রয়েছে। মনে মনে ঈশ্বরের কাছে তার একটাই প্রার্থনা, কালকের সূর্যটা যেন সে দেখতে পায়। তার স্ত্রী শ্যামা যে পোয়াতি, ছেলে হবে না মেয়ে সেসব নিয়ে বিশেষ মাথা ঘামায় না গোবিন্দ। যাই হোক না কেন তাকে সে মনের মতো করে মানুষ করবে,
বড় করে তুলবে। মনে মনে এইসবই ভাবছিল সে, কিন্তু সে জানে না তার ঠিক পেছনে কালান্তক মৃত্যুর মতো এসে দাঁড়িয়েছে প্রতিহিংসাপরায়ণ জলের পিশাচ পাণ্ডুব্বা। হঠাৎ পেছন থেকে হিংস্র জন্তুর মতো ঘরে গলায় একটা অদ্ভুত ডাক শুনতে পেয়ে সে পেছন ঘুরে তাকাতেই যাবে, এমন সময় তার ঘাড়ের কাছে একটা তীব্র যন্ত্রণা অনুভব করল। সে দেখতে পেল সেই অদ্ভুত দর্শন প্রাণীটা ঘাড়ের একটা দিক কামড়ে ধরেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে সে হাতে ধরে থাকা বৈঠাটাকে সবেগে ঘুরিয়ে তার বুকে আঘাত করতেই প্রাণীটা তীক্ষ্ণ চিৎকার করে ছিটকে পড়ে গেল। গোবিন্দর কাঁধের একটা দিক থেকে এক খাবলা মাংস ইতিমধ্যে প্রাণীটার দাঁতের ফাঁকে লেগে রয়েছে। পাটাতন থেকে উঠে দাঁড়িয়ে সে পরম আয়েসে মাংসের টুকরোটা চিবিয়ে গিলে নিয়ে বলল, কথা কইছিলাম না, কামটা আপনি ভালো কইলেন না। আপনার বউ তো বাচ্চা দিবে, আপনারেও মারুম আর ওইটারেও নিজের হাতে শেষ করুম, তবেই আমার শান্তি। কথাটা শুনে গোবিন্দর চোখ দুটো জলে ভরে উঠল। সে আশাও করতে পারেনি যে আজই তার স্ত্রী সন্তান প্রসব করবে। নিয়ম অনুসারে সন্তান প্রসবের মাসখানেক আগে তাকে বাপের বাড়ি রেখে আসতে হয়। সন্তান জন্মানোর পর তাকে আবারও শ্বশুর বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু এখন এমন একটা খবরে তার আনন্দ পাওয়া উচিত না মৃত্যুর কষ্ট, সেটা বুঝতে পারল না। তার আনন্দের কারণ সে বাবা হতে চলেছে, কিন্তু তার কষ্টের কারণ সে তার সন্তানকে নিজের চোখে দেখে যেতে পারবে না, এবং সন্তানের জন্মের পর এই পাণ্ডুব্বা তাকেও মেরে ফেলবে। কোনো কিছু বুঝে ওঠার আগেই এই ভয়ঙ্কর দর্শন প্রাণীটা আবারও কান ফাটানো এক গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। গোবিন্দ একটু অন্যমনস্ক থাকলেও অসাবধানী ছিল না। সে কোনো মতে সরে দাঁড়াতেই প্রাণীটা আছড়ে পড়ল নৌকোর পাটাতনে, এবং সাথে সাথে গোবিন্দর হাতে ধরে থাকা দাঁড়ের তীক্ষ্ণ ফলাটা তার বুক বরাবর চালিয়ে দিল। প্রাণীটা একদিকে কাত হয়ে সেই আঘাত বাঁচিয়ে দাঁড়টা গোবিন্দর হাত থেকে এক হ্যাঁচকা টান মেরে কেড়ে নিয়ে জলে ছুঁড়ে মারল। এরপর সে খিলখিলিয়ে হেসে বলে উঠল, কইছিলাম না কথা, কামটা আপনি ভালো কইলেন না। এরপর সে গোবিন্দর দিকে হঠাৎ গিয়ে তার গলা ধরে শূন্যে চেপে ধরতেই হঠাৎ নৌকোটা টাল সামলাতে না পেরে উল্টে গেল। জলের তীব্র স্রোত দুজনকে ভাসিয়ে নিয়ে গেল। তাদের যে আর কি হলো কোনো খোঁজ খবর পাওয়া গেল না। শুধু জলের উথাল পাথাল ঢেউয়ের তালে তালে দুটো শরীরকে একবার ভাসতে দেখা গেল, এবং তারপরেই এক ঝাঁক বুটবুট জলের ওপর ভেসে উঠল। নৌকোটা ভাসতে ভাসতে উল্টো পথে তার গতিপথ পরিবর্তন করে এগিয়ে চলল বীরপুর গ্রামের দিকে, যে গ্রামে এক তরুণী যুবতী সন্তান প্রসব যন্ত্রণায় ছটফট করে চলেছে। এদিকে মাঝ নদীতে যখন এত কিছু ঘটে গেল, ওদিকে পাশের বীরপুর গ্রামের একটি একচালার মাটির বাড়িতে তখন হুলুস্থুল কাণ্ড বেঁধেছে। শ্যামার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। তীব্র ব্যথায় তার গোটা শরীরটা দুমড়ে মুচড়ে বেঁকে যাচ্ছে। প্রায় 8.5 মাস পোয়াতি সে। যে কোনো মুহূর্তে, হয়তো সময়ের খানিক আগেই সন্তান প্রসব করতে হবে। বীরপুর গ্রামের মোহন ডাক্তার শ্যামার বাবা নিরুপমের দিকে চেয়ে বলল, গোসাই, এখন যে রাধা মাধবরে ডাকুন ছাড়া আর কোনো গতি নাই। তোমরা জাতিতে বৈষ্ণব, রাধা মাধবের পুজো করো, কেন যে ভিন জাতে বিয়া দিদি গেলা কে জানে। এখন দেহ কাণ্ড, অভিশাপ গোসাই, বুঝলে কিনা অভিশাপ। একটা বুড়ার লগে নিজের কচি মাইয়াটারে বিয়া দিলা, এদিকে এখন মাইয়াটারে সময়ের আগেই সন্তান জন্ম দিদি হইব। ডাক্তার, হতে পারে আমরা বৈষ্ণব, আমাগো জামাই পাশের গ্রামের প্রধান, তবে জাতিতে জেলে। ওর বাপটা তো মাছ ধরতো, কিন্তু বড় সজ্জন ব্যক্তি, বড্ড ভালো মানুষ। আমার মাইয়াটারে বড় যত্নে রাখছিল। সাগিরা গ্রামে যেবার জামাইয়ের উদ্যোগে রাধা মাধবের মন্দির উদ্বোধন হইল না, ওই দিন আমি আমার স্ত্রীর আর মাইয়ারে লইয়া নাম গান আর কীর্তন করতে গিয়েছিলাম। তারপরই তো আমার মাইয়াটারে দেখা ওর বড় ভালো লাগে। বিয়ের প্রস্তাব দিলে আমরাও আর না করতে পারি নাই ডাক্তার। বিয়ার পরে জামাই মাছ মাংস ছাইরা নিরামিষ খায়, মাইয়াটারে যত্নে রাখে, ভালোবাসে। আমাদের আর কি চাই কইতে পারেন, কিন্তু চিন্তা হইতেছে দুইটো কারণে।
এক জামাই এত রাইতে ওই নদী পথে ফিরে গেল যদি কোনো বিপদ হয়, আর দুই আমার মাইয়াডারে লইয়া। তোমরা বড় ভালো মানুষ গোসাই, সত্যি তোমরা জাতপাতের বিচার করো না। আমি ধাইমাকে খবর দিয়েছি, হ্যাঁ, আমাদের গাঁয়ের স্কুলের হারেন মাস্টার ওই যে শহর থেকে আসতেছে না, ও ধাইমারে লইয়া আইলো বলে। যাক যাক যাক, তাহলে আর কোনো চিন্তা নেই। চিন্তার কারণ সেভাবে দেখতে গেলে নাই, তবে সময়ের আগেই এমন প্রসব যন্ত্রণা, বাচ্চাটারে সময়ের আগেই জন্ম দেওয়া, এইসব কি ভালো লক্ষণ গোসাই? এই জানি, আমি 10টা 5টা পাশ করা ডাক্তার না, সদরে এক ডাক্তারের কম্পাউন্ডার ছিল, তার লিগা কিছু বিদ্যা শিখছি। এই যা, লোকে আমার ডাক্তার কয়, এইটাই খুশি হয়। এই যা। তাদের এই কথোপকথনের মাঝে বাঁশের বেড়া ঠেলে বাড়িটাতে একটি বছর 25-এর যুবক এবং তারই সাথে আটপৌড়ে শাড়ি পরা এক গ্রাম্য গোছের মহিলা প্রবেশ করল। হন্তদন্ত হয়ে সেদিকে এগিয়ে গিয়ে নিরুপম গোসাই বলে উঠলেন, এই তো মাস্টার, তুমি আইয়া পড়ছো? তোমাকে লিয়া অপেক্ষা করতেছিলাম বাবা। ধাইমারে আতুর ঘরে লইয়া যাও দেখিনি, মাইয়াটা বড় কষ্ট পাইতেছে। কাকাবাবু, আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম, আর থাকবো। আমার প্রাইমারি স্কুলের এই প্রথম চাকরিটা যখন কলকাতায় পোস্টিং না হয়ে এই বর্ধমানের প্রত্যন্ত বীরপুর গ্রামে পড়ল, সত্যি বলতে বিষয়টা ভালো চোখে দেখিনি। তবে এখন সবটা মানিয়ে নিয়েছি, আর কোনো সমস্যা হয় না যে। তো জামাই আজ এসেছিল শুনেছিলাম, আসলে স্কুল ছিল তো তাই দেখা করতে আসতে পারিনি। সে কোথায়? আর কইও না হরেন মাস্টার, কত বারণ করিলাম যে বাবা জীবনে এখন যাইও না, কিন্তু সে শুনলি তো হয়। হ্যাঁ, সে কাজ হয়তো আছে, তাই ফিরে গিয়েছে। আমি দেখি ওইখানে কি অবস্থা। হনহনিয়ে সে ধাইমাকে নিয়ে ভেতরে চলে গেল। সেদিকে চেয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে মোহন ডাক্তার নিরুপম গোসাইকে বললেন, গোসাই, আকাশটা দেখা মনে হইতেছে আইজ যাইতে বৃষ্টি থামবো না। এনে যদি মাইয়াডারে কোনো সমস্যা হয় তাইলে সদরে লইয়া জাতি হইব। এখন ভ্যান রিক্সা পাইব কই? আরে অত ভাবিও না ডাক্তার, দাদা মাধব আছে না, কিছু হইব না। গোসাই, আরো একটা ভয় মনে মনে হইতেছে। যে কিসের ভয় ডাক্তার? পাণ্ডুব্বা, জলের পিশাচ, ওরে লইয়াছে বড় ভয় হয় গোসাই, বড় ভয়। জামাইটা এত রাইতে নদী দিয়া গায়ের দিকে গেল, এখন চর জলের রাইত কি যে হয় কখন যায় না। ওরে আইজ পর্যন্ত কেউ নিজের চোখে দেখে নাই, যারাই দেখছে তাদের লাশ আর খুঁজে পাওয়া যায় নাই। হয় এই ব্যাপারটা আমারও বড় ভাবাইতেছে ডাক্তার, কি যে হব। এই ভয় তো আমার স্ত্রী ওরে কইছিল যে বাবা জীবন আজ রাতটুকু থাইকা গেলে হয় না। আমাদের জামাই আবার বড়ই সাহসী, সে কইল যে তার নাকি গেরামে যেতেই হইব, কি কাম আছে কইল, তার জন্যই তো চইলে গেল। অবশ্যই বিনয় মাঝির সাথেই আছে, ওই যা। পাণ্ডুব্বা আইলে ওই মাঝি কি জামাইরে বাঁচাতে পারবো গোসাই? শুনছি জামাইয়ের বাবা নাকি গভীর রাইতে ওই অজয় নদীর জলে মাছ ধরতে গিয়া আর ফিরে আসে নাই। সকলে কয় ওরে নাকি পাণ্ডুব্বা গভীর জলে নিচা টান্না লইয়া গেছে। অনেকেই নাকি ওর হাতেই মারা গেছে গা গোসাই। এইদিকে তোমার মাইয়ার এমন অসময়ে প্রসব যন্ত্রণা, ওইদিকে জামাইয়ের দুশ্চিন্তা। না 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 না, সবটা ভালো ঠেকছে না গোসাই, ঠেকছে না। জানে না কি হইব, সবই যে রাধা মাধবের ইচ্ছে গো ডাক্তার। হঠাৎ বাড়ির ভেতর থেকে হন্তদন্ত হয়ে হরেন মাস্টারকে এদিকে এগিয়ে আসতে দেখা গেল। সে এগিয়ে আসতেই সকলকে উদ্দেশ্য করে বলল, ধাইমাকে আতুর ঘরে ঢুকিয়ে দিয়ে এলাম, তবে কাকাবাবুকে তো ভেতরে ডাকছে। কাকিমা বোধহয় আপনাকে কিছু বলতে চায়, আমায় আপনাকে ডেকে পাঠাতে বলল। কথাটা শুনে নিরুপম গোসাই ডাক্তার আর হরেনকে সেখানে দাঁড়াতে বলে ভেতরের দিকে চলে গেল। এতক্ষণ ধরে তারা বাড়ির দাওয়ায় দাঁড়িয়েছিল। আজ আর বিশেষ কাউকে পাওয়া যায়নি। একে তো রাত হয়েছে, তার মধ্যে বাইরে তখন অবিশ্রান্ত ধারায় বৃষ্টি হয়ে চলেছে, থামার কোনো লক্ষণই নেই। মোহন ডাক্তার হরেন মাস্টারের দিকে চেয়ে বলল,
মেয়ের নাড়ি দেখে যা বুঝছিলাম, রক্তের চাপ খুব বেশি, নাড়ির গতি বড় বেশি। এদিকে অসময়ে প্রসব যন্ত্রণা উঠছে। গায়ের ডাক্তার বইলেতে এই একাই আমি, যদিও ডাক্তার আমি লই, যেটুকু জানি তাই দিয়ে কাম চালাই। এই যা। হ্যাঁ জানি ডাক্তার, তা জানি। আসলে অজপাড়া গায়ে এখনও সেভাবে অবস্থা ভালো হয়নি। সরকারের কাছে বারবার চিঠি লিখেও তো তেমন সুবিধা করে উঠতে পারিনি যে। আর ওইদিকে ওই পাশের গ্রামে গিয়ে দেখুন, সেখানে কি নেই? বিজলি বাতির আলো, হাসপাতাল, স্কুল, সবই যে ওই গোবিন্দবাবুর উদ্যোগে, তাই না? আর এই গ্রামের প্রধান? না, কিচ্ছু না। বললে তো আবার আমায় গ্রামে টিকতেই দেবে না। সরকারি অনুদান যে আসে না সেটা নয়, কিন্তু সবই তো ওর পেটেই যায়। আমি একা আর কী করতে পারি বলুন? স্কুলের চাল ফেটে জল ঢোকে, একটা বাথরুম পর্যন্ত নেই। বৈদ্যুতিক সংযোগ যদিও আছে, কিন্তু অনেক সময় তো থাকেও না। তবুও আমার মাইনে থেকে যতটা পারি গ্রামের মানুষগুলোকে সাহায্য করবার চেষ্টা তো অন্তত করি। আমি বলি কি, এইবার গোসাইকে গ্রামের প্রধানের দায়িত্বটা দিও, অন্তত পক্ষে কাজে তো আসবে। কি বলো ডাক্তার? মোহন ডাক্তার এতক্ষণ কি যেন আনমনে ভেবে যাচ্ছিল, হয়তো আগামী দিনে গ্রামের উজ্জ্বল ভবিষ্যতের কথা। কিন্তু তার আগেই দূর থেকে কার যেন গলা শোনা গেল। গোসাই, ও গোসাই, বাড়ি আসো। তারা চেয়ে দেখল তাদের স্কুলেরই একজন সাফাই কর্মী এবং ছুটি হলে যে ঘণ্টা বাজায় সেই হরিহরবাবু দ্রুত পায়ে বৃষ্টি মাথায় করে এদিকেই এগিয়ে আসছে। হরেন মাস্টার আর ডাক্তার ওকে দেখে হাত নাড়তেই সে কাদা জলের ওপর প্রায় ছুটতে ছুটতে দাওয়া এসে হাঁপাতে লাগলো। এরপর খানিক দম নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, কি কাণ্ড দেখছেন? কি হয়েছে হরিহর কাকা? তুমি কোথা দিয়ে ছুটতে ছুটতে আসছো, আর এত হাঁপাচ্ছই বা কেন? কি হয়েছে? আরে কইতেছি, খারান। একটু আগে আমি নদীর ধার দিয়া বাড়ি যাইতেছিলাম। গ্রামের ভেতরে আমার এক কুটুম আছে, তার বাড়ি থিকা ফিরছিলাম। নদীর ধার দিয়ে একটু গাইলেই আমার বাড়ি। হ্যাঁ জানি, ওই বুড়ো শিবতলার পাশে। কিন্তু কি হয়েছে? নদীর ধার দিয়া যাওয়ার সময় দেখি কি আইডা নৌকা জলে ভাইস্তা ডাঙায় আইসা ঠেকলো। নৌকাটা বড় চিনা ঠেকলো। আজই যখন জামায় আইসলো না, ওই নৌকা কইরাই তো আইসা কথা ছিল। এইটা পাশের গ্রামে বিনয় মাঝির নৌকা। বিনয় মাঝি নামটা শুনেই চমকে উঠল মোহন ডাক্তার। তার দিকে চেয়ে হরেন মাস্টার জিজ্ঞেস করল, ব্যাপারটা কি বলুন তো? সর্বনাশ হয়ে গেছে ডাক্তার, সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ, সেটা তো বলবে। ওই নৌকাই সাই ভাই তো জামাই গ্রামে মেরে লইয়া আসলো, আর ওই রাতেই ফিরিয়া গেছে। আপনি কি করে জানলেন? নৌকাটা ওটাই কি ছিল? কারণ যাওয়ার সময় নৌকারে আমি দেখেছি মাস্টার, ওদেরও দেখেছি আমি। ওই সময় আমি এক রুগীর বাড়ি গিয়েছিলাম, তবে ওদের সাথে তেমন আলাপ কইরা উঠতে পারি নাই। কিন্তু ওটা তো অন্য নৌকাও হতে পারে, আপনারা দুজনে হয়তো ভুল দেখতে পারেন। যদি এহেন যেই নৌকাটাই পরে ফিরিয়া আসে এইটারে দেখি নাই, তবু মনটা শুরু থাইকা বড় কু ডাকতাছে রে মাস্টার। সত্যি বড় চিন্তার বিষয়। ঝড়ে যদি নৌকা উল্টে গিয়ে থাকে তাহলে তো বিপদ। ওরা বেঁচে আছে নাকি জলে ডুবে গিয়েছে বোঝা তো মুশকিল। তাইলে তো ওখানে যাউন লাগবো মাস্টার, কিন্তু এদিকে যে কি হইব, কখন কি দরকার পড়বো বলা কঠিন। আর তার চেয়েও বড় ব্যাপার, এই বাড়িতে মানুষ বলতে আমরা দুজন। হরিহর কাকা তো সবে এলো, আর ওদিকে কাকিমা আর ধাইমা। কি যে করি, যদি কিছু অঘটন ঘটেই থাকে তাহলে সেটাই অবস্থায় জানাবোই বা কিভাবে? সব চাইতে বড় ভয় অন্য জায়গায় রে মাস্টার। মৃত্যু সংবাদের থেকেও বড় ভয় আবার কি? হ্যাঁ, যদিও বা জানি না তারা আদৌ বেঁচে আছে না মারা গেছে। গর্ভবতী অবস্থায় শ্যামা দিদি এটা নিতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আছে মাস্টার, এর থেকেও ভয়ের ব্যাপার আছে। জলে ডুবে যদি মরণ নাও হয় তাইলে পান ডুববার ভয় তো আছেই। উফ, এই গ্রামে এসে অবধি বাচ্চা বুড়ো সকলের মুখে ওই একই নাম, পান্ডুবা। বলি কে সে বেটা? হ্যাঁ, সবাই বলে রাতের বেলায় নদীর ধারে কেউ গেলে কিংবা নদীর জলে নামলে তাকে নাকি এই নামের কোনো প্রেত জলের তলায় টেনে নিয়ে যায়।
আমি কোথায় চাইছি গ্রামের মানুষগুলোকে শিক্ষিত করতে, তা না কুসংস্কারের মধ্যে একেবারে সব ডুবে রয়েছে। আপনারা ওই পাণ্ডুবা প্রেত টেত নিয়ে বসে থাকুন, যত সব ভোগাস। ভোগাস না গো মাস্টার, ভোগাস না। এই গ্রামে ছাড়াও বাকি গ্রামগুলোতেও ওই নামে সবাই ডরায়। পাণ্ডুব্বা হলো গিয়া জল পিশাচ। অনেকেই আবার ওকে পুজো করে যাতে জলে মাছ ধরিতে পারে, যেন কেউ তার ক্ষতি না করতে পারে। তা আপনাদের এই প্রেত না পিশাচ, তার পূজায় কি নৈবেদ্য দেওয়া হয় একটু শুনি? পুজোয় তো দেবতাকে নৈবেদ্য চড়ানো হয়, তা একে কি দেওয়া হয়? কাঁচা কাঁচা মাছ? না মাস্টার না, ওরই তামাক দিতে হয়, বিড়ি বা সিগারেট না। গোল কেটে তামাক ভরি দিতে হয়। আর না দিলে? না দিলে কি হয়? তামাক কি সস্তা নাকি যে যাকে তাকে দান করে দেবো? যাক সে সব কথা, এসব গ্রাম্য গালগল্পে আমি বিশ্বাস করি না, আর করবও না। ভূতে নাকি তামাক খায়, বলি মিথ্যে রটনার একটা সীমা থাকে। এখন এটা ভেবে আমাদের কি করণীয়? হ্যাঁ, এই ঝড় বৃষ্টিতে কেউ বললেও আসবে না, কাল নদীতে ডুবুরি নামিয়ে দেখতে হবে, এছাড়া উপায় বা কি? আর হরিহর কাকা, তুমি কি নৌকার আশেপাশে কাউকে দেখেছো? না মাস্টার, কাউরে তো দেখি নাই। মনে হইতেছে ওরা পানিতে ডুইবা গেছে, আর না হয় পাণ্ডববা শিকার হইছে। ওসব গল্প কাহিনী বাদ দিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটনের ব্যবস্থা করো। এক কাজ করো, নদী তো এখান থেকে বেশি দূর না, আমি আর তুমি কি একবার দেখে আসি, চলো। ডাক্তার তো রইল, কোনো দরকার পড়লে তিনি নিজেও সাহায্য করতে পারবেন। তাই যান, তবে সাবধানে মাস্টার, সাবধানে। তুমি বিশ্বাস করো কি নাই করো, তাতে কিচ্ছু যায় আসে না। রাতের বেলা নদীর থিকা লোকে দূরে থাকে। টর্চ কান সাথে করিয়া লইয়া যাও, আর সাথে খানিক তামাক। উফ, তুমি ডাক্তার, তোমার সেই তামাক আর তামাক। আচ্ছা দাও দেখিনি, কিন্তু আমরা যদি যাই তুমি গোসাই কাকাকে কি বলবে? হ্যাঁ, আমরা কোথায় গিয়েছি? সে আমি কইয়া দিব যে একখান ওষুধ আনানোর লিগা আমি মাস্টাররে আমার বাড়িতে পাঠাইছি, আর হরিহরকে তো গোসাই থাকে নাই। এই নাও, আনার টর্চ কান লইয়া যাও, আর এই একটু তামাক, আজ রাইতে খামু বইলা কিনছিলাম। কাঁধে ঝোলানো ডাক্তারি সরঞ্জাম এবং শিশি ভর্তি নানান ওষুধপত্রের ঠাসা চামড়ার ব্যাগটা খুলে তার প্রথম খোপ থেকে একটি 5 সেলের টর্চ আর একটা কাগজে মোড়ানো খানিকটা তামাক তার দিকে এগিয়ে দিল ডাক্তার মোহন। বৃষ্টিটা খানিক ধরে এসেছে, তবে আকাশের মুখ এখনো বেশ ভার। টর্চ আর তামাকটা তাচ্ছিল্য ভরে হাতে নিয়ে মাস্টার বলল, ঠিক আছে, আমরা একটু এগিয়েই দেখছি, আপনি থাকুন, আমরা খানিকটা বাদে ফিরে আসব। তারা বেড়া ঠেলে বাইরে বেরোতেই যাবে, ঠিক সেই মুহূর্তে তাদের দিকে হন্তদন্ত হয়ে ছুটে এলো নিরুপম গোসাই। তাকে এভাবে উদ্ভ্রান্তের মতো ছুটে আসতে দেখে থমকে দাঁড়ালো তারা। এতক্ষণ তাদের খেয়াল ছিল না যে খানিক আগেই গোসাইয়ের স্ত্রী একটি বিশেষ প্রয়োজনে তাকে ডেকে পাঠিয়েছিল। সে তাদের কাছে এসে বলল, তোমরা শুনলে কই? ওইদিকে তো সমস্যা হয়ে গেছে। তোমাদের কাকিমা আমারে তার লেগে ডাক্তার পাঠাইছিল। কি হয়েছে গোসাই কাকা, কোনো সমস্যা? সমস্যাই বটে। শ্যামার রক্ত পড়া থামতেছে না, বাচ্চার মাথাখানি দেখা যাইতেছে কিন্তু বাইর করতে যাইতেছে না। এদিকে শ্যামা পাগলের মতো করতেছে, কেমন যেন অস্বাভাবিক। সবাই ছুটল আঁতুর ঘরের দিকে। আঁতুর ঘরে পুরুষের ঢোকা নিষেধ, তাই তারা বাইরে এসে দাঁড়ালো। ধাইমা বাইরে বেরিয়ে এসে সকলকে উদ্দেশ্য করে বললেন, গরম জল লাগবে, আরো গরম জল লাগবে। শ্যামার ব্যথা আরো বাড়তেছে, রক্ত বড় বন্ধ হইতেছে না। এই শ্যামা কি সব যেন বিড় বিড় কইরা কইতেছে, সে কইতেছে যে না 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 থাক, আপনারাই বরং শোনেন। সকলে দরজার বাইরে কান পাতল। তারা শুনতে পেল যে শ্যামা বিড় বিড় করে চলেছে, অভিশাপ অভিশাপ অভিশাপ, সে সব খাইয়া লইছে, কাউরে ছাড়বে না, কাউরে না। পাণ্ডুব্বা সকলের মায়েরা ফেলবে, বাচ্চাটারেও ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। পাণ্ডুব্বা নামটা শুনে হরেন মাস্টারের কপালেও এবার গভীর চিন্তার রেখা দেখা দিল। তবুও মনের ভাব প্রকাশ না করে সে বলল, ডেলিভারির সময় এমনটা হয়, বাচ্চার মা বাচ্চার জন্য চিন্তা করে। তাছাড়া জামাই সন্ধ্যার পরে নদীপথে গ্রামের দিকে ফিরে গিয়েছে, তাই শ্যামা দিদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এসব বলছে। ও কিছু না, আসল চিন্তার কারণ বাচ্চাটা বের না করতে পারাটা। এখন এই বৃষ্টির জলে হাঁটু অবধি কাদা জমে রয়েছে। সদরে যেতে গেলে তো একটাই উপায়, ওই নদীপথ। মাস্টার, তুমি কি বলিতে চলেছ আমি জানি, এসব ভুলেও ভাববো না। হরিহর কাকা,
একটা মেয়ের জীবন মরণের প্রশ্ন, যেতে তো হবেই। এখন ভ্যান, রিক্সা কিংবা গরুর গাড়ি যদি সৌভাগ্যবশত পাওয়াও যায়, তাহলেও যেতে আসতে তো কাদায় চাকা আটকে যাবে। কিন্তু এখন নৌকা পাবো কই? আর পাওয়ান গেলেও এই স্রোতে নৌকা চলবো কেডা? তাছাড়া জলে পান ডুবার তো ভয় রইছে। জামাই বাবা জীবন গ্রামে ফিরতে পারতেছে কি না সে খবরও তো মেলে নাই। কথাটা শুনে হরেন মাস্টারের সাথে ডাক্তার এবং হরিহরের একবার মৃদু দৃষ্টি বিনিময় হলো। বড় নিশ্চুপ সেই চোখের চাহনি, কিন্তু তাতে মিশে রয়েছে হাজারো প্রশ্ন। হরেন মাস্টার আমতা আমতা করে ঘরের ভেতরে একবার উঁকি মেরে দেখে নিল। তারপর নিরুপম গোসাইয়ের আরও খানিকটা কাছে গিয়ে বলল, নৌকো আছে, এই ঘাটেই আছে। নৌকা আছে? কিন্তু কার নৌকা? এখন তো সব জেলে নৌকা থাকবার কথা নয়। যে কটা নৌকা ধারণের কথা সেই সব গ্রামের জেলেরা আরো গভীর নৌকা লিয়ে যেতে চাইগা। বর্ষার সময় ওরা 2-3 জন নদীর জলেই থাকবো। তবে সেইটা অজয় নদী না? এখান থেকে তো অনেকখানি দূর যাইলে পর আদি গঙ্গা পড়ব, ওখানেই থাকবো তারা। কেউ ডাঙায় লঙ্গর ফেলি, কেউ বা অল্প জলে। এখন তো নৌকা থাকবার কথা নয়, তাইলে আইলো কোথিকা? কমু গোসাই, কমু বইলাই তো এত দূরে সুইটা আইসি, কিন্তু বাড়ির আর কাউরে এইটা বইলা যাবে না। শ্যামারে লইয়া হাসপাতাল যাইতে হইব। হরিহর বাবুর এমন কথাবার্তা শুনে নিরুপম গোসাইয়ের খানিকটা সন্দেহ হলো। সে বলল, আহা, এত আমতা আমতা করো কেন হরিহর? যা কনের কইয়া দাও দেই। বলতে পারছি না, একটাই ভয়। কাকাবাবু, আপনি সবটা শুনে না আবার বাড়ি মাথায় করেন। এমনিতে সবাই চিন্তায় রয়েছে, তার মধ্যে যদি... আরে কও না মাস্টার, কি কইবা? আপনার জামাই যেই নৌকায় ওদের গ্রামের দিকে পাড়ি দিয়েছিল, ওই নৌকাটা ফিরে এসেছে। ওই তো হরিহর কাকা নিজের চোখে দেখে এসেছে। সেই তো আমাদের খবর দিল। আমরা ওই দিকে যাচ্ছিলাম যাতে বিষয়টা অনুসন্ধান করতে পারি। কথাটা শুনে গোসাই খানিক থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর তাদের দিকে তাকিয়ে বলল, জানি নে জামাই আর বিনয়ের কি হইল। তাদের নদীর জলে থাকলো নাকি পাণ্ডবা জানি রে। যদি তারা বাঁচায় থাকতো তাহলে তো এখনো আইতো। যদি অন্য কোথাও ভাইসা চলে যায় তাহলে পরানটা রক্ষা পাইব। আর যদি পাণ্ডবরা লইয়া যায় তাহলে... কথাটা বলে থরথরিয়ে ভয় কেঁপে উঠল গোসাই। চোয়াল শক্ত করে বলল, যা হবে হোক, কিন্তু এখন কাউরে কিছু কম যাব না। মাইয়াটারে বাঁচিতে হব। জামাই কইছিল যে কদিন পর আইসা মাইয়াটারে ফিরিয়া লইয়া যাব। এই গ্রামের হাসপাতাল রয়েছে, কিন্তু তার আগেই তো... হ গোসাই, শ্যামারে আমাদের মিলাই বাঁচিতে হইব। আমি নৌকা চালাতে জানি, আমি লইয়া যাবো। ধাইমারে আপনাদের শ্রীলগে আজকের রাতটুকু থাইতে কইয়া দেন গোসাই। হ্যাঁ, আমরা এই 3 জন মিলা শ্যামারে লইয়া যামু। ওর কোনো ক্ষতি হতে দিব না। পরাণ থাকেতে কিছু ক্ষতি হতে দিব না। গোসাই কাকা, ওরা বেঁচে আছে না মারা গিয়েছে সেটা এখানে বসে বলা কঠিন। তবে হ্যাঁ, যদি সদরে পৌঁছতে নাও পারি, তাহলে পাশের গ্রাম অবধি অন্তত পৌঁছতে পারলে জামাইয়ের খোঁজও নেওয়া হবে, আর হাসপাতালে ভর্তিও করা হবে। এখন তো সেখানেও সরকারি হাসপাতাল রয়েছে, রাতেও এমার্জেন্সি ওয়ার্ড খোলা রয়েছে বলেই আমার বিশ্বাস। মাস্টার এবং হরিহরের কথা শুনে বাকি সকলেই সম্মতি জানালো। নিরুপম গোসাই আর ডাক্তার শ্যামাকে ভেতরে আনতে এবং ধাইমাকে রাতটুকু থাকার অনুরোধ জানাতে গেল। এদিকে হরিহর আর হরেন মাস্টার এগিয়ে গেল নদীর পাড়ের দিকে। পরনের প্যান্ট হাঁটু অবধি তুলে কাদা জল পেরিয়ে যখন তারা নদীর পাড়ে পৌঁছল, দেখতে পেল উল্টোনো নৌকোয় অজয় নদীর জল এসে বারবার আঘাত করে যাচ্ছে। একটু একটু করে নদীর পাড়ের পলি মাটির বৃষ্টির জলে গলে গিয়ে নদীতে ভাসতে শুরু করেছে। এইভাবে নদীর পাড় ভাঙতে লাগলে যে কোনো মুহূর্তে ওই নৌকো আবারও জলে ভেসে যাবে, কারণ সেটা কোথাও বাধা নেই। তারা দুজনে অতি সাবধানে সেদিকে এগিয়ে গিয়ে নৌকাটাকে খাড়া করে সোজা করার চেষ্টা করতে লাগলো। নৌকাটা আকারে যাত্রীবাহী নৌকোর থেকে ছোট হলে কি হবে, বেশ ভারী। একবার আশেপাশে ভালোভাবে চেয়ে নিল তারা। না, কোথাও কিচ্ছু নেই, কেউ নেই। জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর বিশেষ কিছুই শোনা যাচ্ছে না। মনটা আরও একবার আশঙ্কায় ভরে উঠল। কলকাতা থেকে বীরপুর গ্রামে বদলি হয়ে আসা স্তক গোসাইদের পরিবারের সাথে হরেন মাস্টারের বেশ গভীর একটা সখ্যতা গড়ে উঠেছিল। শ্যামাকে সে নিজের দিদি বলেই মনে করত।
সুদূর কলকাতা শহর থেকে এই অজপাড়াগায় চাকরি নিয়ে টিকে থাকা কি মুখের কথা? এই গ্রামেই স্কুলের হেডমাস্টারের ছোট ঘরটার এক প্রান্তে একটি ঘরে তার থাকার ঠাঁই হয়েছে। মাঝে মাঝেই গোসাইদের বাড়ি থেকে এটা সেটা তার জন্য আসতে থাকে। কখনো সুস্বাদু লাউ ঘন্ট, আবার কখনো মোচা কিংবা নিদেন পক্ষে এঁচোড়ের ডালনা। বড় ভালোই পরিবারটি, গ্রামের সকলের বড় প্রিয়। নৌকাটা দুদিক থেকে টেনে ধরল তারা, আর ঠিক তখনই নদীর জলের ভেতর গভীর বুদবুদ সৃষ্টি হলো। বাতাসে মিশে যেতে লাগলো এক অদ্ভুত আষ্টে গন্ধ। একটা অদ্ভুত প্রাণীর শুধু পাটুকু জলের ওপর ফুটে উঠল। পায়ের পাতাগুলো বড় অদ্ভুত, সেগুলো একে অপরের সাথে পাতলা চামড়া দিয়ে যুক্ত। তবে সেসব দেখার মতো বিশেষ সময় তাদের হাতে নেই। ওদিকে শ্যামাকে নিয়ে আসার সময় হয়ে এলো বলে খানিকক্ষণ কি যেন ভেবে নিয়ে হরেন মাস্টার হরিহরকে তার পরনের পোশাক খুলতে বলল। সে নিজেও খুলল। এরপর সেই জামা জমা জলে চুবিয়ে স্পঞ্জের মতো জল নিকড়ে নদীতে ফেলতে লাগলো। এইভাবে আরো বেশ খানিকটা সময় কেটে গেল। ওদিকে প্রাণীটা সাঁতার কাটতে কাটতে নদীর প্রায় পাড় পর্যন্ত চলে এসেছে। একটা অদ্ভুত মুখ জলের ওপর হুশ করে ভেসে উঠল। তার দুটো জ্বলতে থাকা সাদা চোখের মণি তাদের দিকে স্থির দৃষ্টি মেলে তাকিয়ে রইল। তার নাকের জায়গাটা ফাঁকা, বিরাট হাঁ হয়ে থাকা মুখের ভেতর সারি সারি করাতের মতো তীক্ষ্ণ দাঁত। বেশ খানিকক্ষণের চেষ্টায় নৌকোটা খানিকটা ভালো অবস্থায় এলে হরেন মাস্টার হরিহরকে উদ্দেশ্য করে বলল, ওদের নিয়ে এসো, আর সাথে আমার আর তোমার জন্য দুটো শুকনো জামাও সাথে করে আনবে। হরিহর মাথা নাড়িয়ে গোসাইদের বাড়ির দিকে এগিয়ে গেলে হরেন মাস্টার নৌকোর সাথে লাগানো কাছিতে টান দিয়ে নৌকোটাকে জলের ওপর ভাসালো এবং দড়ির কাছির একটা দিক গাছের সাথে শক্ত করে বেঁধে উঠে বসল। প্যান্টের পকেট থেকে টর্চটা বের করে জ্বালল সে। তারপর চমকে উঠল। নৌকোর এদিক সেদিক চাপ চাপ রক্ত জমে রয়েছে, পাটাতন জুড়ে পড়ে রয়েছে সাদা ছাই। ব্যাপারটা ঠিক কি বোঝার আগেই হঠাৎ নিচ থেকে একটা প্রবল ধাক্কায় গোটা নৌকোটা একবার সজোরে দুলে উঠল। সে পাটাতনে পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নিল। প্রাণীটা তখন নদীর ঠিক নিচে এসে ভেসে চলেছে। বাতাসে নাক টেনে কি যেন একটা অদ্ভুত আষ্টে গন্ধ পেল হরেন মাস্টার। পকেটের ভেতর খচখচ করছে কাগজে মোড়ানো সেই তামাক। সেটা বাইরে বের করে নাকের কাছে নিয়ে একবার শুঁকল সে। বাতাসে ভেসে থাকা গন্ধটা তো মোটেই তামাকের নয়। বেশ ধন্ধে পড়ে গেল হরেন মাস্টার। একা থাকতে বেশ ভয়ও করছে। ভাবল নৌকো থেকে নেমে নিচে গিয়ে পাড়ে দাঁড়াবে। জলের ওপর পা রাখতেই হঠাৎ কেউ যেন তার পা ধরে প্রবল বেগে হ্যাঁচকা টান মারল এবং টাল সামলাতে না পেরে মাস্টার জলের ওপর ঝপাং করে পড়ল। হাঁটু ডোবা জলে নামতেই সে টর্চটা আবারও জলের দিকে ফেলল। না, কোথাও কেউ নেই। তাহলে কোন স্রোতের টানে সে জলে পড়ল? একটা আঁশযুক্ত হাত আবারও জলের নিচ থেকে তার পায়ে হাত দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তে একটা আওয়াজ ভেসে এলো। মাস্টার, আমরা আইসা পড়ছি, চলেন, হাতেরই কই আর কাম নাই। হরেন দেখতে পেল ডাক্তার আর হরিহর শ্যামাকে দুদিক থেকে কাঁজা কোলা করে নৌকোর দিকে এগিয়ে আসছেন। পেছন পেছন তাদের অনুসরণ করছে গোসাই। প্রাণীটাও তাদের দেখতে পেয়েছে। তাদের দেখে তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। ধীরে ধীরে আবারও জলের তলায় ডুব দিল সে। অজয় নদীর একদম তলদেশে বালি চাপা মৃত শরীরটা একবার নড়ে উঠল। তার চোখের কালো গর্ত দিয়ে ছোট একটা মাছ জলের উপর ওই প্রান্তে খানিক আগে সাঁতার কেটে চলে গেল। শরীরটার কাঁধের কাছ থেকে হাতটা ঝুলছে। দেখে মনে হচ্ছে কেউ যেন ধারালো কিছু দিয়ে তার কাঁধ থেকে মাংস কেটে নিয়েছে। মাথাটা মাঝখান থেকে দুভাগ করা, সেখান থেকে বেরিয়ে এসেছে সাদা ঘিলু। জলের ওপরে দাঁড় বাইতে থাকা নৌকোর ছলাৎ ছলাৎ শব্দটা কানে যেতেই সেই মৃত শরীরে হঠাৎ করে যেন প্রাণের সঞ্চার হলো। ভাসতে থাকা শরীরটা ধীরে ধীরে জলের মাঝে খাড়া হয়ে দাঁড়ালো। তার কানে ভেসে আসছে এক মহিলার বুক ফাটা কান্নার আওয়াজ। নারীকণ্ঠটা তার যে ভীষণ চেনা। ওই নৌকোয় যারা রয়েছে তারাই যে বড় আপন। মাঝরাতে ওই অদ্ভুত প্রাণীটা নৌকো উল্টে দেওয়ার পর তাকে নদীর তলায় টেনে নিয়ে গিয়েছিল।
তার তীক্ষ্ণ ধারালো নখে তার মাথাটা দুভাগে বিভক্ত করে নারকেলের খোলার মতো ফাটিয়ে দিয়েছে সে। চোখ দুটো উপড়ে ফেলেছে। তবে মৃত্যুর পর এই মুহূর্তে সে যেন তার সারা শরীর জুড়ে এক অদ্ভুত শক্তি অনুভব করছে। আর কোনো ব্যথা, বেদনা, যন্ত্রণা সে অনুভব করতে পারছে না। শরীরটা যেন পাখির পালকের মতো হালকা লাগছে। সাগিরা গ্রামের মৃত ভূতপূর্ব গ্রাম প্রধান গোবিন্দ মল্লিকের। নদীর স্রোতের সাথে পাল্লা দিয়ে নৌকোর দাঁড় টেনে চলেছে হরিহর। নৌকোর ছাউনিতে নিরুপম গোসাই শ্যামার মাথাটা কোলে নিয়ে বসে রয়েছে। মাঝে মাঝেই যন্ত্রণায় কুকিয়ে উঠছে সে। মাথায় হাত বুলিয়ে গোসাই বলে উঠল, না রে মা, আরে একটুখানি, তারপর হাসপাতাল চলে আসবে, একটু সইজা কইরালে মা। আমার আমি ডরাই নে, ডরাই প্যাটের টারে লইয়া, আমার স্বামী টারে লইয়া। কেন জানি না মনটা বড় ডাকতেছে। গ্রামে ফিরতে পেরেছে। কথাটা শুনে একবার ঢোক গিলল গোসাই। তারপর শ্যামার মাথায় হাত বুলিয়ে বলল, ও পেরেছে রে, পেরেছে। তুই এইসব লইয়া বেশি চিন্তা করিস নি, সব ঠিক হইয়া যাব রাধা মাধবের আশীর্বাদে। নৌকোর পাটাতনে পাশাপাশি বসেছিল হরেন মাস্টার আর ডাক্তার। জলের দিকে চেয়ে হরেন বলল, ভাগ্য ভালো বৃষ্টিটা কমে গিয়েছে। যদিও স্রোত আপাতত অনুকূলে, তবু নদীর গতি প্রকৃতি তো বলা যায় না। এখন ভালোই ভালোই শ্যামা দিদিকে হাসপাতালে ভর্তি করে দিলে হয়। শুধুই কি বৃষ্টির জল? ভয় যে আরো আছে মাস্টার। পাণ্ডববারে ভুলি যাইতেছ কেন? খানিক আগে তার যে অভিজ্ঞতা হয়ে গেছে তাতে মাস্টার আগের মতো ডাক্তারের কথার কোনো প্রতিবাদ করতে পারল না। নৌকোটা তখন মাঝ নদীতে। অজয় নদীর জল কুলকুল করে বয়ে চলেছে। ঢেউয়ের দোলায় নৌকোটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে। হঠাৎ জলের ওপর একটা শরীর ভেসে উঠল। তার সারা গা মাছের আশে ঢাকা। সাদা ফ্যাটফ্যাটে দুই চোখের দৃষ্টি নৌকোর দিকে স্থির। ধীরে ধীরে নিঃশব্দে নৌকোর ঠিক পেছনে উঠে বসল সে। চারিদিকের পরিবেশটা বেশ থমথমে। ছাউনির ভেতরে গোসাইয়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা শ্যামা কখন যেন ব্যথায় গোঙাতে গোঙাতে ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ নাকে একটা বিজাতীয় গন্ধ লাগতে তার ঘুমটা ভেঙে গেল। সে দেখতে পেল অদ্ভুত দর্শন একটা জীব দুহাত পায়ে ভর দিয়ে ধীরে ধীরে শ্যামার দিকে এগিয়ে আসছে। বিরাট হাঁ হয়ে থাকা মুখের ভেতর থাকা সারি সারি দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে লম্বা টকটকে লাল জিভটা। শ্যামার দুই চোখ ভয়ে বিস্ফারিত হয়ে উঠল। এখান থেকে জলপথে সোজা চলে গেলে পড়বে শহরের ঘাট। শ্যামা অস্ফুটে আর্তনাদ করে উঠল, পাণ্ডব ভাই পড়েছে। এইবার কারণ নিস্তার নাই, কারণ না। অদ্ভুত সেই প্রাণীটা নিঃশব্দে একবার হেসে উঠল। তার সাদা দাঁতগুলো অন্ধকারের মধ্যেও যেন চকচক করে উঠল। শ্যামার আর্তনাদ শুনে সকলে পেছন ফিরে তাকালো। আঁশে ঢাকা প্রাণীটাকে দেখে সকলে সভয়ে শ্যামার দিকে এগিয়ে এলো, যাতে সে তার কোনো ক্ষতি করতে না পারে। প্রাণীটা একবার হেসে উঠতেই তার হাসি দুই নদী কূলে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল। সে শ্যামার দিকে চেয়ে বলল, কইছিলাম তোর স্বামীটারে কথা, কামটা আপনি ভালা কইলেন না, কিন্তু শুনে নাই। ওরে মাইরা জলের তলায় লইয়া গেছি। এখন দুধের পালা। প্রথমে শ্যামারে শেষ কইরা প্যাটের টারে লইয়া যাবো, আর তারপর দুধের সকলকে এক এক কইরা মাইরা ফেলামো। সে আরো খানিকটা এগিয়ে আসার পর হঠাৎ জলের মধ্যে তীব্র আলোড়ন তৈরি হলো। নদীর মাঝে হঠাৎ করেই ঘূর্ণাবর্তের সৃষ্টি হলো। প্রকৃতির এমন পরিবর্তন তাদের কাছে রীতিমতো অপ্রত্যাশিত। জলের ভেতর থেকে কার যেন তীক্ষ্ণ হুঙ্কার ভেসে আসছে। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই ঘুরপাক খেতে থাকা জলের মধ্যে থেকে একটা শরীর ভেসে উঠল। একটা আধ খাওয়া মৃত শরীর, তবে সেটা সকলের পরিচিত। শরীরটা নৌকোয় পা রেখে তীক্ষ্ণ হুঙ্কার ছেলে বলল, আর কতজন আর প্রাণ লইবি রে তুই? আর নয়,
আমি থাইতে কারো কোনো ক্ষতি হতি দিমু না আমি। ঘুরে দাঁড়ালো পাণ্ডুব্বা। প্রচণ্ড একটা হুঙ্কার ছেড়ে সে এগিয়ে গেল গোবিন্দ মল্লিকের দিকে। তার মাথাটা একদিকে কাত করা রয়েছে, মাথার মাঝখান থেকে বেরিয়ে এসেছে ঘিলু, একটা হাত কাঁধ থেকে ঝুলছে। গোবিন্দ চিৎকার করে বলল, হরিহর কাকা, তুই তুই নাও তারে ঘাটের কাছে লইয়া যাও, যাও হাসপাতালে গিয়া কইবা যে ওই শ্যামা আমার স্ত্রী। তবে তবে আমি তো আর যাইতে পারুম না গো, আমার আমার আর কোথাও যাওনের উপায় নাই, আমার আর কোথাও যাওনের উপায় নাই। ছলছলে চোখে শ্যামা তার দিকে তাকিয়ে রইল। শ্যামার ফুলে থাকা পেটের দিকে তাকিয়ে গোবিন্দ বলল, ওরে ওরে ভালো ভাইবা মানুষ করিস শ্যামা, ওরে কইবি মরণের পরে কর্তব্য শেষ হয় না। ওর ওর যখন বিপদ আইব আমি আমি ওরে বাঁচাবো, আমি ওরে বাঁচাবো। এই বলে প্রবল এক কান ফাটানো চিৎকার করে গোবিন্দ পাণ্ডুব্বার উপর ঝাঁপিয়ে পড়ল। সে তার গলাটা শূন্যে তুলে ধরে একটা হাতের ধারালো নখ দিয়ে তার গলাটা এক হ্যাঁচকা টানে ধর থেকে আলাদা করে দিল। মুন্ডুটা জলে পড়তেই বাকি শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে পাটাতনে লুটিয়ে পড়ল। ডাঙা এসে পড়েছে, ওই যে মাটি দেখা যাচ্ছে। ধীরে ধীরে গোবিন্দ পাণ্ডুব্বার শরীরটা পাঁজা কোলা করে তুলে নিয়ে এলো। তার মণিহীন শূন্য দুটি কোটর থেকে টপ টপ করে জল পড়ছে। সেটা কান্নার নাকি নদীর জল বলা কঠিন। তারপরেই ঝপাং করে একটা শব্দ। ধীরে ধীরে দুটো শরীর আবারও নদীর জলে তলিয়ে গেল। দীর্ঘ 8 বছর পর। মা, আমি বন্ধুদের সাথে নাচতে যাই। তুমি আর বাঁচছো তো না মা, আমার কিচ্ছু হবে না, তুমি দেখো। ছোট্ট কিশোরী বালিকার নিষ্পাপ মুখের দিকে চেয়ে শ্যামা সাদা শাড়ির আঁচলটা মুখে চাপা দিয়ে প্রাণপণে যেন কান্নাটা চাপতে চাইল। তারপর তার দিকে ফিরে বলল, তোর বাপ থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না রে রাধা। ওই রাতে তোর বাপ না থাকলে তুই আর জন্মাতে পারতিস না রে রাধা, তুই আর জন্মাতে পারতিস না। সে যে মরণের পরও তার কর্তব্য কইরা গেছে। যা, তুই যা, গাঙের জলে নাই আয় গা। সাঁঝবেলায় আর কোনো ভয় নাই। ও আছে, ও আছে, আমি জানি ও আছে, ও আছে। যা যা। অজয় নদীর জলও যেন শ্যামার এই কথা শুনে ডুকরে কেঁদে উঠল। জলের ওপর ভেসে উঠল একটা দেহ। সে আকাশের দিকে চেয়ে নিঃশব্দে বলে উঠল, মরণের পরেও কর্তব্য শেষ হয় না গো। আমি আছি, আমার আমার যে মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই গো আমার। এতক্ষণ আপনারা শুনছিলেন পাণ্ডুব্বার আতঙ্ক, রচনা উদ্দীপ্ত চৌধুরী। আজকের গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন।
অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল রৌনক, আর্য, পার্থ, সৌরভ, সৌমিক, ঋদ্ধি, তৃষা। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ, গল্পের প্রচ্ছদ নির্মাণে ছিল সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। নমস্কার।